আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। যদিও একটু দেরি হয়ে গিয়েছে, তারপরও আসলে ঘুরে ফিরে দেখা যায় কি ঈদের ব্লগগুলো আপলোড করতে কিছুটা দেরি হয়ে যায়, সেই সাথে কিছুটা সময়ও লাগে, যেহেতু এই ঈদে কম বেশি সবার একটু ঘরে কাজকর্ম বেশি থাকে। তো যাই হোক, সব মিলিয়ে ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে ঈদ ব্লগটা শেয়ার করি। দূর প্রবাসে আর যাই হোক, ঈদের আনন্দ কিন্তু তেমনভাবে থাকে না। প্রিয়জনদের থেকে দূরে থাকা, আপনজনদেরকে মিস করা, হাজারো কষ্ট নিয়ে কাটে ঈদের দিনটা। যারা পরিবার নিয়ে থাকতে পারেন আসলেই তারা অনেক বেশি ভাগ্যবান। ঈদের আনন্দের মাঝেও প্রিয় মানুষগুলোকে খুঁজে পান। আর যারা পরিবার থেকে দূরে থাকেন তারাই উপলব্ধি করতে পারেন ঈদটা আসলে কতটা কষ্টের থাকে। তারপরেও যে অবস্থানে দিনটি কাটুক না কেন, যেভাবেই কাটুক, সবসময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আসলে পরিস্থিতি সবসময় যে মানুষের একই রকম থাকে এমনটা নাও হতে পারে। যে অবস্থানে আছি, যেভাবে আছি, দিনটি যেভাবেই কেটেছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদের দিনটি অনেক বেশি ভালো কেটেছে। এখানে আমি টেবিলে সবার জন্য খাবার রেডি করে নিয়েছি। তাছাড়া রেডি করে রাখলাম, ঈদের সময় কিন্তু বাসায় বাচ্চারাও আসেন, তো যার কারণে খাবার দাবারগুলো আগে থেকে আমি টেবিলে গুছিয়ে নিয়েছি। কোরবানি ঈদে কিন্তু সকালের নাস্তা তেমন ভাবে খাওয়া হয় না। কোরবানি করে আসার পরে কিন্তু যদি কেউ কিছু খেতে চায়, ডাকাডাকির প্রয়োজন হবে না বা দিয়ে আসারও ঝামেলা নেই, ওরা নিজেরাই নিয়ে খেতে পারবে। ওটার জন্যই আমি টেবিলে সব খাবার দাবার গুছিয়ে নিয়েছি। প্রতিবার ঈদে না আমার বাসায় সেমাই রান্না করলে ওটা এভাবেই রয়ে যায়। জুনাদের বাবা যদি একটু করে খায়, বাকিটুকু এভাবেই থাকে। বাচ্চারাও খুব একটা পছন্দ করে না। যদি বলি যে একটু করে খাও, এই তো 1-2 চামচ খেয়ে আর খাবে না। যার কারণে এবার আমি অল্প পরিমাণে একটু করে সেমাই রান্না করে নিয়েছি। তারপরেও আসলে অল্প করে তো আর রান্না করা যায় না, দেখা যায় রান্না করতে গেলে আবার অনেকটা হয়েও যায়। এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ কোরবানি করা হয়ে গিয়েছিল। এই বছর কোরবানিতে আমরা আর গরু জবাই করা হয়নি, আমরা ছাগল দিয়েছিলাম। তো যার কারণে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের কাটাকুটিও শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি টেবিলে নাস্তা দিয়ে এসে তারপর এখানে যে আমি নাস্তা নেওয়ার জন্য ছোট একটা জার নিয়েছিলাম, এই জারগুলোতে খাবার দাবার নিয়ে তারপর আমি সোফার রুমে রেখে দিব। কারণ সকালের দিকে না বাচ্চারাও আসে, সেই সাথে আমার পরিচিত কিছু ফ্যামিলি আছে, ওনারাও আসেন দেখা করতে। তো চিন্তা করেছি যে এই স্ন্যাক্স বক্সটা রেডি করে সোফা রুমে রেখে দিই। এখানে আমি কিছু কলার চিপস, সেই সাথে চানাচুর, খেজুর আর কিছু বাদাম নিয়ে এটা সাজিয়ে নিয়েছি। আর কোরবানি ঈদে যেহেতু আসলে সবাই কোরবানি করে আসার পরই নাস্তা খেতে আসেন, যার কারণে আগে থেকে এই ধরনের কাজ গোছানোর খুব একটা ঝামেলা থাকে না। আর এবছর তো আমাদের সকালে নাস্তা করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এর মধ্যে আমার পাশের বাসার আপুর একটা মেয়ে এসেছিলেন, আপু প্রথমে চলে গিয়েছিলেন, তারপর আপুর মেয়ে এসেছে। ও মাশাআল্লাহ খুব সুন্দর করে রেডি হয়েছিল। আমি বলতেছিলাম যে তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। ও আসার পর বেশ কিছু সময় কথা বলেছি। এদিক দিয়ে আমারও রান্না বান্না করার সময় হয়ে গিয়েছিল। আর এই ঈদে তো কম বেশি সবারই অনেক কাজকর্ম থাকে, আর আমরা যারা গৃহিণীরা আছি তাদের তো 2-3 দিন যাবৎ কাজের কোনো শেষই থাকে না। রান্না বান্না, সবার জন্য খাবার দাবার রেডি করা, হাজারো ব্যস্ততা থাকে। এর মধ্যে আমাদের ছাগলটা মোটামুটি কাটাকাটি শেষ হয়ে গিয়েছিল। তারপর বাসায় আনার পর আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর বেশ কিছু সময় কাটাকুটি করেছি। আগে না এই কাজগুলো আমাকে কখনোই করতে হয়নি, তবে এখানে আসার পর থেকে আসলে সবকিছু একটু একটু করে নিজের মতো করে নিতে হচ্ছে। কারণ এখানে তো আসলে তেমন কেউ চাইলে এই কাজগুলো করে দিতে পারবে না, অথবা হাতের কাছে এই কাজগুলো করে দেওয়ার মতো তেমন কেউ থাকে না। তো নিজের কাজ আসলে নিজেকেই করতে হয় আর কি। আর এটাই মনে হয় সব থেকে বেশি ভালো, কারণ নিজের মনের মতো করে কাজগুলো করা যায়। এদিক দিয়ে মাংস কাটাকুটি প্রায় হয়েও গিয়েছিল। আমি এখান থেকে বেশ কিছু পরিমাণে মাংস নিয়ে নিব রান্না করার জন্য, আর বাকি যেটুকু থাকে এটুকু হচ্ছে আত্মীয় স্বজন বা যারা কোরবানি দেয়নি তাদেরকে দিয়ে দিব।
এবছর আমাদের আলহামদুলিল্লাহ কোরবানিটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করা হয়েছে। তিনি আমাদের সবার কোরবানিগুলোকে কবুল করে নেক, আমিন। এদিক দিয়ে আমার মোটামুটি রান্নাবান্না করার জন্য যতটুকু পরিমাণে নেয়ার প্রয়োজন ছিল ততটুকু অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আমি যখন এই কাজগুলো গুছিয়ে নিয়েছি এর মাঝে জুনাদের বাবা গিয়ে আলহামদুলিল্লাহ কোরবানির গোস্তগুলো সবার মাঝে দিয়ে এসেছেন। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, এখন রান্নাবান্না শুরু করে দিব। সবাইকে কোরবানির গোস্ত দেওয়ার পর যেটুকু বেঁচে ছিল ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 2 কেজির মতো হবে ছিল, ওটা আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি। আর একটা বক্সে মাথার অংশগুলো ছিল, ওগুলো কেটে ছোট টুকরো করে বক্সের মধ্যে রেখে দিয়েছি। জুনাদের বাবা বলছিল যে এগুলো দিয়ে একদিন খিচুড়ি রান্না করা যাবে, তো ওটা চিন্তা করেই রেখে দিয়েছি। ইনশাল্লাহ একদিন খিচুড়ি রান্না করে নিব। এখন আমি কোরবানির গোস্তটা রান্না করে নিয়েছি। কোরবানির গোস্ত যেভাবেই রান্না করা হোক না কেন ওভাবেই খেতে মজা হয়। আলহামদুলিল্লাহ, মনে হয় আল্লাহর অশেষ রহমত আর বরকত থাকে এই খাবারের মধ্যে। যেভাবেই রান্না করি না কেন খেতে খুবই মজা হয়। বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সামান্য একটু টক দই, পরিমাণ অনুযায়ী তেল দিয়ে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। আর আগে থেকে না পেঁয়াজগুলো আমি ছিলে পরিষ্কার করে রেখে দিয়েছি। রান্না করার আগে কেটে শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করেই আমি রান্নাটা বসিয়ে দিই। প্রতিবার কোরবানিদের আগে সকালের দিকে এই সমস্ত কাজগুলো আমি আগে থেকে গুছিয়ে রাখি, এতে করে পরে আর ঝামেলা হয় না। শুধুমাত্র গোস্তটা কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলেই হয়ে যায়। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে যা যা মশলা দেওয়ার প্রয়োজন, বেসিক যেভাবে আমরা মাংস রান্না করে থাকি, হলুদ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, এই তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর হাত দিয়ে মাখানোর সময় আমি কখনো গরম মশলা দিই না, কারণ হাত তো এভাবেই মাংস মাখতে গেলে কোথায় কোথায় যে কেটে যায় তখন কিন্তু বুঝতে পারি না। যখন রান্নাবান্না শেষ করে হাত ধুতে আসি তখন দেখতে পারি যে কত জায়গায় যে আসলে কেটে গিয়েছে। তো যার কারণে আগে থেকে আর গোটা গরম মশলাগুলো দেয়া হয় না। যখন পুরোপুরিভাবে ভালো করে মাখিয়ে নেওয়া হয় তারপর আমি আস্ত গোটা গরম মশলাগুলো উপর থেকে দিয়ে দিই। নাড়াচাড়া করতে করতে এমনিতেও এগুলো মিশে যায়, তারপরও আসলে শেষের দিকে দিলে সুবিধা হয় আর কি, তখন হাত দিয়ে মাখার সময় হাতে লেগে যায় না। এখন ভালো করে আমি গোস্তগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। কোরবানির গোস্ত কম বেশি সবাই এভাবে হাত দিয়ে মাখিয়ে রান্না করতেই বেশি পছন্দ করেন। তবে রান্নাটা আসলে যার যার কাছে যে যেভাবে রান্না করতে পছন্দ করেন। কোরবানির গোস্ত যেভাবেই রান্না করা হোক না কেন খুবই মজা হয় খেতে। ওটা আসলে মনে হয় একটা অন্যরকম স্বাদই থাকে আলাদা। এখানে সবকিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি। তারপর উপর থেকে যে গরম মশলাগুলো রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব। আস্তে আস্তে এটা রান্না হতে থাকবে, খুব একটা বেশি সময় লাগবে না। আর এবছর না আমাদের খুব তাড়াতাড়ি আসলে গোস্তগুলো কাটা হয়ে গিয়েছিল, খুব একটা দেরি হয়নি। রান্নাবান্না করার পাশাপাশি আরও কিন্তু অনেক কাজকর্ম ছিল, এগুলো একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এদিক দিয়ে গোস্তটা বসিয়ে পাশের চুলায় আমি একটু করে কলিজা ভুনা করে নিয়েছি। কলিজা ভুনা করার সময় কিছু কলিজা আমি গোস্তের মধ্যে দিয়ে দিয়েছি, তখন খেতে আরো বেশি ভালো লাগে। এদিক দিয়ে গোস্তটা মোটামুটি একেবারে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে কিছু সময় আরো রান্না করে নেব। তারপর একেবারে পরিমাণ অনুযায়ী আমি যতটুকু যেভাবে রান্না করতে চাচ্ছি ওই অনুযায়ী রান্নাটা করে নিব। আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, বেশি একটা সময় লাগেনি। এই তো এর মধ্যে মোটামুটি অনেকটা পরিমাণে পানি বের হয়ে এসেছে। এখন ওটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে।
অন্য চুলায় আমি কলিজাটাকে ভুনা করে নিয়েছি, ওটাও মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আর এখন আস্তে আস্তে গোস্তটা হতে থাকবে। এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিব। এই ঈদে আর যাই হোক, নিজেরা একটু যে রেডি হব বা নিজের জন্য একটু সময় রাখবো, সেই সুযোগটা একদমই থাকে না। কম বেশি আমরা যারা গৃহিণী আছি, ঈদের দিনে কিন্তু সবারই অনেকটা ব্যস্ততা থাকে। নিজে রেডি হব কখন টেনশন কাজ করে যে না, রান্না বান্নাটা সবকিছু গুছিয়ে একেবারে শেষ করে ফেলি। আর অনেক কিছুই আসলে গুছগাছের প্রয়োজন থাকে। আগে তো দেখা যেত দেশে থাকতে না ওরকম তেমন কিছু উপলব্ধি করতে পারিনি। শ্বশুর বাড়িতে থাকলে তো শাশুড়ি মা সবকিছু দেখিয়ে দিতেন, যা থাকতেন ওনারা মিলেমিশে সব কাজকর্ম আমরা গুছিয়ে নিতাম। আর এখানে তো আসলে চাইলেও এটা সম্ভব হয় না, নিজের কাজকর্মগুলো নিজেকেই গুছিয়ে নিতে হয়। আর বাবার বাড়িতে থাকলে তো সে এক অন্যরকম শান্তি। আসলে মেয়েদের জীবনটা না একটু অন্যরকম, যখন যেখানে যেমন ওভাবেই নিজেকে মানিয়ে নিতে হয়। এদিক দিয়ে মোটামুটি আমার রান্নাবান্নার কাজ অনেকটাই শেষের দিকে। শেষের পর্যায়ে এসে আমি কিছু চালের রুটি বানিয়ে নিয়েছি। আসলে কুরবানির ঈদে চালের রুটি ছাড়া তো খাবার কল্পনাই করা যায় না। সবার বাসাতেই কম বেশি চালের রুটি বানানো হয়। আমার মনে হয় খুবই কম সংখ্যক পরিবার আছে যেখানে আসলে চালের রুটি বানায় না, তাছাড়া মনে হয় সবাই বানিয়ে থাকে। কারণ এই ঈদের মধ্যে এই খাবারটা হচ্ছে সবার ঘরে ঘরে একটা কমন খাবার, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো সবাই দেখা যায় চালের রুটি বানিয়ে থাকেন গোস্ত দিয়ে খাওয়ার জন্য। তো আমিও তার ব্যতিক্রম না, প্রতি বছর ঈদে আমার চালের রুটি বানানো হয়। তবে খুব বেশি না, দেখা যায় দুপুরে বানাই, না হয় রাতে, তারপর বাহির থেকে নান রুটি কিনে আনা হয় আর কি। তবে এই বছরও আমি দুপুরের দিকে বানিয়েছিলাম, তারপর নান রুটি বাহির থেকে কিনে নিয়ে এসেছিল। এতে করে আসলে অনেকটা কষ্ট কমে যায়। আর চালের রুটিগুলো আর যদি সুন্দর মতো বানানো না হয় তখন কিন্তু ভালো লাগে না। আর এই কাজটাতে না আমি এই কাজটাতে আমি খুব বেশি পারদর্শী না। একেবারেই আমি চালের রুটি পারফেক্ট করে বানাতে পারি না, খুব একটা ভালো হয় না। আবার অনেকেই দেখি অনেক সুন্দর করে চালের রুটি বানান, আসলেই তারা অনেক বেশি গুণী। আমার মধ্যে না এই গুণটা নেই। তো আঁকা বাঁকা করে যতটুকুই পারি ওরকম করে আসলে বানিয়ে নিই। তারপরেও চেষ্টা করছি টুডে অর টুমরো কোনো না একদিন হয়তো বা হয়ে যাবে। কোনো সময় দেখা যায় ভালো হয়, আবার কোনো সময় দেখা যায় খারাপ হয় আর কি। তবে খেতে খারাপ হয় না, তবে দেখতে একটু আঁকা বাঁকা লাগে আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আরও বেশি ভালো করার চেষ্টা করব। এর মধ্যে আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আর চালের রুটি ছেঁকতে কিন্তু অনেকটা সময় লাগে, তো একটু একটু করে আমি সবগুলো রুটি একে একে বানিয়ে নিচ্ছি। আর রান্নাবান্না করার পর আসলে পরের যে সময়টা একেবারে মনে হয় এত বেশি ক্লান্ত লাগে। তারপরও বিকেলের দিকে আমরা একটু করে বাহিরে গিয়েছিলাম সন্ধ্যার পর, কারণ বাচ্চারাও যেহেতু সারাদিন বাসায় ছিল। আর এখানে এত পরিমাণে গরম পড়ছে যে কোথাও শান্তি পাওয়া যায় না আর কি। গরমের সময় একটুখানি মলগুলোতে গেলেই ভালো লাগে, মার্কেটগুলোতে। তাছাড়া যাওয়ার মতো খুব একটা জায়গাও থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।